রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, সাধারণ জ্ঞান তো আমরা পড়াশোনা করি, কিন্তু এক দিক দিয়ে পড়ি আরেক দিক দিয়ে ভুলে যাই। এরকম হয় না? প্রায় সময় কিন্তু এই ধরনের ঘটনা আমরা সম্মুখীন হই। এত পড়া, বাংলাদেশ, আন্তর্জাতিক এত বিষয় কেমনি কিভাবে পড়বো? কিন্তু তোমরা অনেকেই জানো না যে ইতিহাস বা সাধারণ জ্ঞান আমরা যদি এর ব্যাকগ্রাউন্ড সহ, ঘটনা প্রবাহ সহ যদি আনন্দের সাথে যদি উপভোগ করে পড়াশোনা করি, তাহলে কিন্তু বেশি সময় আমাদের পড়ায় মনে থাকে। আর তোমাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা আমি বানিয়েছি। তাহলে চলো, আজকের বিষয়টা হচ্ছে যে বিশ্বে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ যে দুইটা যুদ্ধ, সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যারা সামনে গুচ্ছ ভর্তি পরীক্ষা, নার্সিং ভর্তি পরীক্ষা এবং এনটিআরসি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান নিয়ে তোমরা হাউতাশ করতেছো, তাদের জন্য আজকের ভিডিওটি। তাহলে চলো দেখি যে প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ কিভাবে শুরু হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে এবং রাহাত একাডেমিকে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে পাশেই থাকার চেষ্টা করবে এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং প্রতিনিয়ত সাধারণ জ্ঞান সহ এইচএসসি শিক্ষার্থীদের যারা হচ্ছে পরীক্ষা দিবে বা এই ধরনের বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন পেতে অবশ্যই রাহাত একাডেমিটি ফলো দিয়ে রাখবে, সেই প্রত্যাশায়। তাহলে চলো আজকের আমরা বিষয় একটু ধরে ধরে আলোচনা করার চেষ্টা করি। দেখি কি আছে। দেখো, স্ক্রিনে দেখা যাচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধের দুইটা ছবি। প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু 1914 সাল থেকে শুরু হয়ে গেছিল এবং এই 1914 সাল থেকে 2014 সাল ওয়ার্ল্ড ওয়ারের যে ঘটনা প্রবাহ এখানে দেখানো হয়েছে যে 100 বছর পরে একটা ছবি দেওয়া এখানে। সো দেখো, প্রথম বিশ্বযুদ্ধ যখন যুদ্ধের দামামা যখন চারপাশে বাজতেছিল, তখন পৃথিবী এক ভয়াবহ বিষয় প্রত্যক্ষ করলো। কি কি দেখলো দেখি। এবং এটা কিন্তু আমাদের সাধারণ জ্ঞানের একটা হট টপিক বলা যেতে পারে, প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে। সো চলো দেখি কি আছে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 28 জুলাই। এর পিছনের ঘটনা প্রবাহ রয়েছে। তোমরা জানো যে অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিন্যান্ড তার স্ত্রীকে নিয়ে, বিশেষ করে তার স্ত্রী সুফিয়াকে নিয়ে, তারা বসনিয়ার রাজধানী সারায়েভোতে ঘুরতে গিয়েছিল 28 জুন, এবং ওইখানে কিন্তু আততায়ীর হাতে তার হত্যাকাণ্ড হয়। তারপর ঘটনা কি করে, সারায়েভো হত্যাকাণ্ডের পরে এই ঘটনাটা অস্ট্রিয়া কি করে, সার্বিয়াকে দোষারোপ করে। তখন সার্বিয়া অস্ট্রিয়ার মধ্যে দোষারোপের যে মানে টানা হেসরার মধ্যে কিন্তু এখানে যুক্ত হয়ে যায় জার্মান। জার্মান অস্ট্রিয়ার পক্ষ নিলেই সার্বিয়ার পক্ষ নেই মিত্র কয়েকটি পক্ষ। আমরা যদি একটু দেখি যে দেখো, এইখানে কিন্তু আলোচনা করা হয়েছে যে এই যে 1914 সালে 28 জুন অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিন্যান্ড এবং তার স্ত্রী সুফিয়াকে গুপ্ত হত্যা করা হয়, তাই না? এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। আমরা যদি দেখি যে প্রথম বিশ্বযুদ্ধের এই অস্ট্রিয়ার পক্ষে কারা কারা ছিল, এই যে অস্ট্রিয়া, এই অস্ট্রিয়ার পক্ষে কারা কারা ছিল। অস্ট্রিয়ার পক্ষে প্রথমেই ছিল হচ্ছে জার্মান, তারপরে যে হাঙ্গেরি, তুরস্ক এবং বুলগেরিয়া। প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তি কিন্তু জাপান ছিল, মানে জাপান ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু জাপান এবং আমরা জানি ইতালি চলে আসছিল। সো প্রথম বিশ্বযুদ্ধের অক্ষশক্তিগুলো তোমরা একটু ভালো করে মনে রাখবে যে প্রথম বিশ্বযুদ্ধের যে অক্ষশক্তিগুলো, এগুলো কি কি? জার্মান, অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক, বুলগেরিয়া। তার হচ্ছে যুদ্ধ বাধাই ছিল। আর যুদ্ধকে প্রতিহত করছিল কারা, সেটা আমরা একটু দেখি যে তাদেরকে আমরা মিত্র শক্তি বলতেছি। ইন্টারেস্টিং বিষয়, মিত্র শক্তি ছিল ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, সার্বিয়া। মানে সার্বিয়ার সাথেই সমস্যাটা, তো তাদের পক্ষ নেই, মিত্র পক্ষ হিসেবে ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম। এরপরে যে জানি যে যুক্তরাষ্ট্র, তাদের একটা নীতিমালা ছিল মনরো ডক্ট্রিন নীতিমালা, এবং তাদের কথা হচ্ছে যে তারা যুদ্ধে বাঁধবে না। এটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে থাকলেও প্রথম বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র কিন্তু মিত্র শক্তির একটা বিশাল অংশ হিসেবে কাজ করছিল। তারপর দেখি ইতালি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি থাকলেও প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু তারা মিত্র শক্তি থাকে। রাশিয়া, জাপান, রাশিয়া বলতে তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে বোঝাচ্ছে। তারপর দেখি আমরা রোমানিয়া, পর্তুগাল এবং গ্রিস, এই দেশগুলো হচ্ছে মিত্রপক্ষ। তারপর দেখি আমরা প্রথম বিশ্বযুদ্ধে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি, তাই না? দেখো, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মিত্রপক্ষ যোগদান করে 1914 সালে। প্রথম বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র যোগ দেয় তথা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র 6 এপ্রিল 1917 সালে। তাহলে জার্মানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র প্রথম যুদ্ধে যখন লিপ্ত হয়, তারিখটা ছিল হচ্ছে কত তারিখ বললাম? 6 এপ্রিল 1917 সালে। জার্মানি যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ জাহাজটি ডুবিয়ে দেয়, তার নাম কিন্তু লুসিতানিয়া। লুসিতানিয়া। জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে জার্মান যুক্তরাষ্ট্রের একটা যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেয়, মানে জাহাজটার নাম হচ্ছে লুসিতানিয়া। ঠিক আছে? আচ্ছা, এটা মাথায় একটু রাখবে। তারপর দেখো, মিত্র শক্তির সামরিক বাহিনীর প্রধান ছিলেন জেনারেল ফচ।
মিত্র শক্তি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, তাদের যে শক্তির যে প্রধান বাহিনী ছিল, বাহিনী জেনারেলের যিনি জেনারেল ছিলেন বা প্রধান ছিলেন, তিনি হলেন জেনারেল ফচ। তার নামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার নামটা কি বললাম? জেনারেল ফচ। এই নামটা কিন্তু মনে রাখতে হবে, জেনারেল ফচ। ওকে। মিত্রপক্ষের যিনি প্রধান ছিলেন, মিত্রপক্ষের মধ্যে তৎকালীন সময়ে যে প্রথম পরীক্ষা চলে আসে, যে প্রথম বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার জার কে ছিলেন? জার দ্বিতীয় নিকোলাস। তোমরা জানো যে জার বলতে বোঝাচ্ছে কাদেরকে? জার বলতে হচ্ছে রাশিয়ার যে তৎকালীন সময়ে যে শাসক ছিল তাদেরকে জার বলা হয়তো। জার দ্বিতীয় নিকোলাস ছিল মিত্রপক্ষের অন্যতম একজন জার ছিল। আমরা জানি জার বলে, যেমন মিশরের যাদের রাজাদেরকে বলা হতো ফারাও। তারপর হচ্ছে আমরা জানি মিকার্ডো বলা হয়, জাপানের যে রাজা বা বাদশাদেরকে বলা হতো মিকার্ডো বলা হতো। কি বলা হতো? মিকার্ডো। ঠিক আছে, মিকার্ডো বলা হয়। একইভাবে জার বলতে বোঝাচ্ছে রাশিয়ার যারা প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট না তৎকালীন রাজা ছিলেন তাদেরকে রাজা জার নিকোলাস। এই রাজা জার নিকোলাসকে কিন্তু হটিয়ে পরবর্তীতে রাশিয়ায় রুশ বিপ্লব, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন কিন্তু রাশিয়ায় রুশ বিপ্লব চলতেছিল। মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। আমরা প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ কিন্তু দেখতেছি। আচ্ছা, এবং মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তৎকালীন উড্রো উইলসন। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নাম হচ্ছে উড্রো উইলসন। ব্রিটেনের প্রধানমন্ত্রী লয়েড জর্জ ছিলেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? লর্ড জয় ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। আচ্ছা, এরপরে কি রয়েছে দেখি, যে প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করে মিত্র শক্তি বা মিত্রপক্ষ কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করে। আমরা দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু মিত্রপক্ষই জয়লাভ করে। কিন্তু এই মিত্রপক্ষ জয়লাভ করা মানে হচ্ছে তারা অক্ষ শক্তির উপর বা অক্ষ যে শক্তিটা রয়েছে তাদের উপর তারা কি করে এমন কিছু বিষয় জরিমানা নিয়ে আসে, জরিমানা ধরে, এবং এই জরিমানার ফলস্বরূপ যে একটা চুক্তি ছিল, এই চুক্তিটার নাম হচ্ছে ভার্সাই চুক্তি। এবং এই চুক্তিটাকে বলা হচ্ছে দ্বিতীয় ভার্সাই চুক্তি। আমরা কিছুক্ষণের মধ্যে দেখব যে ভার্সাই চুক্তি কি চুক্তি? ভার্সাই 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 চুক্তি। ঠিক আছে, এবং এই ভার্সাই চুক্তি ছিল এটা দ্বিতীয় ভার্সাই চুক্তি। প্রথম বিশ্ব ভার্সাই চুক্তিটা যেটা হয়েছিল, এইটা মূলত হয়েছিল 1773 সালের দিকে, 1783 সালের দিকে, স্বাধীনতার যুদ্ধের সময় প্রথম ভার্সাই চুক্তি হয়েছিল। আর দ্বিতীয় ভার্সাই চুক্তিটা আমরা এখানে দেখি যে দ্বিতীয় ভার্সাই চুক্তিটা হয়েছিল 1919 সালে। এটা প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে জার্মান সহ অন্যান্য কয়েকটি দেশকে কিন্তু জরিমানা করা হয়েছিল এই মিত্রপক্ষ, এই ভার্সাই চুক্তির মধ্য দিয়ে, দ্বিতীয় ভার্সাই চুক্তি। ওকে, এই যে একটা ঘটনা আমরা জেনে ফেললাম যে প্রথম বিশ্বযুদ্ধে ভার্সাই চুক্তি হয়েছে। তারপর দেখো, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় 1919 সালে 28 জুন, এবং এইটা শেষ হয় মূলত হচ্ছে কি ভার্সাই চুক্তির মধ্য দিয়ে। ঠিক আছে। আচ্ছা, ফ্রান্সে স্বাক্ষরিত হয় চুক্তির মধ্য দিয়ে, এবং এটা হচ্ছে অ্যামনিস্টি ট্রিটি বা প্যারিস শান্তি কনফারেন্স, এবং দ্বিতীয় ভার্সাই চুক্তি নামেও এটা পরিচিত ছিল। তারপর আমরা যদি দেখি যে অস্ট্রেলিয়ার সাবেক জার্মান কলোনিকে দখল করে নেয় কত সালে? 1919 সালে অস্ট্রেলিয়া সাবেক জার্মান যে কলোনি ছিল এটা দখল করে নেয়। আচ্ছা, কলোনিগুলোকে দেখো, লিগ অফ নেশন গঠন করা হয় প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে। আর তোমরা জানো কিনা যে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে প্রথম যে মার্কিন প্রেসিডেন্ট যে উড্রো উইলসন ছিলেন, তিনি কি করেন? তিনি মূলত হচ্ছে একটা দফা দেন। তিনি কত দফা দেন দেখো, একটা জিনিস আলোচনা করি। তিনি কি করেন? 14 দফা নীতিমালা দেন। কে? উড্রো উইলসন। 14 দফা। এই 14 দফা নীতিমালার ভিত্তিতে উড্রো উইলসন তিনি কি করেন? লিগ অফ নেশন গঠন করেন। লিগ অফ নেশন। ঠিক আছে, এই যে লিগ অফ নেশন, এইটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠা লাভ হয়েছিল। 14 দফার ভিত্তিতে লিগ অফ নেশন প্রতিষ্ঠা লাভ করছে। এই লিগ অফ নেশনে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র লিগ অফ নেশন প্রতিষ্ঠা করেছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এর পরবর্তীতে সদস্য হয় নাই। অর্থাৎ মূলত 42টি সদস্য দেশ নিয়ে এই লিগ অফ নেশন প্রতিষ্ঠা লাভ করেছিল। এবং এই লিগ অফ নেশনের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম হচ্ছে উড্রো উইলসন। তার নাম কি ছিল? উড্রো উইলসন। তার নাম ছিল কি? উইলসন। ওকে, উইলসন 14 দফা নীতির ভিত্তিতে লিগ অফ নেশন প্রতিষ্ঠা লাভ করেছিল। আচ্ছা, এরপর আমরা কিছু বিষয় দেখি আর কি কি আছে। এইভাবে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হয়। এবং প্রথম বিশ্বযুদ্ধে লিগ অফ নেশন প্রতিষ্ঠা করেছিল মূলত শান্তি প্রতিষ্ঠার জন্য। তারা মাঠে শুধু চিল্লাইছে, কিন্তু কোনো শান্তি প্রতিষ্ঠা লাভ করতে পারে নাই। উল্টো অস্ত্রের যে মহড়া চলতেছিল, এই অস্ত্রের মহড়া তারা কখনোই ভাঙতে পারে নাই। এবং মাঠে বলে না, মার্কেটে চিল্লাইছে কিন্তু মার্কেট ফাউন্ড যেত, চিল্লায় মার্কেট ফাউন্ড যাবে, এমন একটা কথা আছে না? এই বিষয় হয়ে গেছিল প্রথম বিশ্বযুদ্ধে লিগ অফ নেশনের ক্ষেত্রে, যেটা আমরা বর্তমান সময়ে জাতিসংঘের বিষয় দেখি।
কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করেছিল। আর প্রথম বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে কিন্তু লিগ অফ নেশন প্রতিষ্ঠা লাভ করেছিল। লিগ অফ নেশনের তাদের কার্যক্রম বন্ধ হয়ে যায় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বিশ্ব যখন আরেকটা যুদ্ধের দামামা যখন দেখা শুরু করলো, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা দেখা শুরুতেই কিন্তু লিগ অফ নেশন তার অস্তিত্ব হারিয়ে ফেলে এবং এই লিগ অফ নেশন ভেঙে যায়। এবং আমরা জানি বিশ্বের সবচেয়ে বেশি মানুষ যেখানে হতাহত হয়েছে এবং প্রচুর মানুষ এখানে আহত হয়েছে এবং নিহত হয়েছে, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। ঠিক আছে, আমরা যদি দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুরু হয় 1 সেপ্টেম্বর 1939 সালে, তাহলে 1 সেপ্টেম্বর 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এইটা গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েকটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ, ঠিক কিনা? আচ্ছা, দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা, আমি কিন্তু বেশি একটা বাড়াবো না, আমি জাস্ট কয়েকটা পয়েন্ট এখানে আলোচনা করতেছি। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা ঘটে জার্মান কর্তৃক পোল্যান্ডে আক্রমণের মধ্য দিয়ে। সো জার্মান কি করে, পোল্যান্ডের পাল হারবারে যখন আক্রমণ করে, সরি পাল হারবার না, পোল্যান্ড আক্রমণ করে। আর জাপান পাল হারবারে আক্রমণ করলে কিন্তু মানে জাপানে কি করে, হিরোশিমা এবং নাগাসাকি নামে দুইটা কি করে মানে লিটল বয় এবং ফ্যাটম্যান নামে দুইটা বোমা ফালায় হিরোশিমা এবং নাগাসাকি শহরে। এটা হচ্ছে জাপান যখন পার্ল হারবারে আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি দেয়। ঠিক আছে, আর এখানে আমরা দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা ঘটে জার্মান কর্তৃক পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে। তাহলে জার্মান কি করে, পোল্যান্ড যখন আক্রমণ করে তখনই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে। তারপর দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয় এবং এখানে একটা অক্ষ শক্তি ছিল আর একটা ছিল মিত্র শক্তি ছিল। এই একই বিষয় যে এখানে অক্ষশক্তি কারা ছিল, একদম খুবই খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অক্ষশক্তি যারা ছিল তাদের বিষয়টা মনে মনে রাখবা। এবং তাদেরকে থ্রি টাইগার্স বলা হয়। কি বলা হয়? দেখো, এদেরকে কিন্তু থ্রি টাইগার্স বলা হয়। থ্রি টাইগার্স বলা হয়। তাহলে থ্রি টাইগার্স মূলত বলা হয় জাপান, জার্মান, ইতালিকে, তাদেরকে থ্রি টাইগার্স বলা হয়ে থাকে। তাহলে দ্বিতীয় মানে অক্ষশক্তি দেশগুলো যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটাইছিল, এর মধ্যে জাপান, জার্মান, ইতালি, তারা নয়া সাম্রাজ্যবাদ বা এক কথা হচ্ছে সাম্রাজ্যবাদী নীতিমালা, একচ্ছত্র আধিপত্য বিস্তার করার জন্য এবং জার্মানে নাৎসিজমের যে বিস্তারটা জার্মানে তৎকালীন সময়ে প্রতিষ্ঠা করেছিল তিনি যে অ্যাডলফ হিটলার। তারপর ইতালির মুসোলিনি, তিনি কিন্তু ফ্যাসিজমের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। ইতালির মুসোলিনি, তাকেও দেখি যে এই জার্মানের একচ্ছত্র চিন্তা ভাবনা, জাপানের তৎকালীন যে হিরোহিত ছিল তৎকালীন জাপানের সম্রাট, তারা কিন্তু এক ধরনের ভাবনা চিন্তায় পুরো বিশ্বকে তাদের আধিপত্য বিস্তার করার জন্য তারা যুদ্ধে লিপ্ত হয়, কিন্তু মিত্রপক্ষ সেটা হতে দেয় নাই। আমরা যদি দেখি যে মিত্র শক্তির দেশগুলো কারা কারা ছিল, মিত্রপক্ষের যে দেশগুলো ছিল তারা ছিল ফ্রান্স, ব্রিটেন। হ্যাঁ, এই যে দেখো, এই যে এখানে দেওয়া আছে, মিত্র শক্তির দেশগুলো ছিল ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র। এরা ছিল মিত্র শক্তি। এরা কি ছিল? এরা ছিল মিত্র শক্তি। এবং চীনও কিন্তু মিত্র শক্তির একটা অংশ হিসেবে ছিল। চীনও মিত্র শক্তির একটা অংশ হিসেবে ছিল। তারপর দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির যিনি প্রধান ছিলেন তিনি হচ্ছেন অ্যাডলফ হিটলার। এই যে তাকে সার্ক ফুয়ারার বলা হয়, হিটলার। কারণ অনেক সময় হিটলারই বুদ্ধি, তোমার তো হিটলারই বুদ্ধি, আমরা অনেক সময় বলি না? এই হিটলার কিন্তু এত বুদ্ধি ছিল, পুরো তার যে সম্মোহিনী শক্তি ছিল, তার কিন্তু হিটলারের যে লিডারশিপ কোয়ালিটি ছিল বিশ্বের মধ্যে অনন্য এবং বিরল। সে পুরো জার্মান জাতিকে একত্রিত করেছিল এবং তার একটা বাহিনী ছিল, গোপন পুলিশ বাহিনী। তার নাম, গোপন পুলিশ বাহিনীর নাম ছিল গ্যাস্টাপো নামে একটা গোপন পুলিশ বাহিনী ছিল। এই অ্যাডলফ হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির প্রধান ছিলেন। এবং ভেনিতো মুসোলিনি ছিলেন, ইতালি ছিলেন ভেনিতো মুসোলিনি কি ছিলেন? ইতালি ছিলেন ভেনিতো মুসোলিনি। ঠিক আছে, তারপর হচ্ছে সম্রাট হিরোহিতো ছিলেন জাপানের, সম্রাট হিরোহিতো ছিলেন জাপানের। ওকে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এরপর আমরা দেখি জার্মানির বিরুদ্ধে ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে, মানে মিত্রপক্ষ যুদ্ধ ঘোষণা করে 1939 সালে 13 সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বর যখন পোল্যান্ডে আক্রমণ করে, তখনই কিন্তু জার্মানির বিরুদ্ধে। আর জার্মান চাইছিল তারা যুদ্ধ করার জন্য এবং যুদ্ধের জন্য তারা অলরেডি প্রস্তুত ছিল। জার্মানের যে নাৎসি বাহিনী ছিল হিটলারের, তারা অলরেডি যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। দেখো, জার্মান বিরুদ্ধে ব্রিটেন, ফ্রান্স, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখনো যুদ্ধে জড়ায় নাই। তাদের একটা নীতিমালা ছিল, মনরো ডক্ট্রিন নীতিমালা, মানে আমাদেরকে আক্রমণ করলে আমরা এর প্রতিহত করবো, আমরা জোরে সোরে আক্রমণ করবো। যার ফলে কিন্তু জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে কি করছিল, হ্যারি এস ট্রুম্যানের নির্দেশে লিটল এবং ফ্যাটম্যান নামে 6 আগস্ট এবং 9 আগস্টে কিন্তু বোমা ফালাইছিল। কে ফালাইছিল? জার্মান না, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপানে। সো আমরা সেটা দেখবো। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এখনো যুদ্ধে কিন্তু আসে নাই। দেখো,
জার্মান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ যখন ঘোষণা করে কত সালে? এটা হচ্ছে 1941 সালে 11 ডিসেম্বর যুদ্ধ ঘোষণা করে। আমি খুব অল্প আলোচনা করছি, অনেক তথ্য কিন্তু আছে। আমি চাচ্ছি যে গণনা প্রবাহগুলো অল্প কিছু জিনিস জানলে বাকিগুলো আমরা বিভিন্ন বিষয় থেকে কিন্তু অ্যাভারেজে জানতে পারবো। এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু কিছু বিষয় আমি এমনিতে আলোচনা করতেছি, একটু খালি আমি কি বলার চেষ্টা করতেছি এগুলো মনে রাখলে হবে, তাহলে ভিডিওটা অনেকটা লং হবে না। আমরা প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এক ক্লাসে কিন্তু শেষ করতে পারবো। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইরান সমর্থন করে জার্মানিকে, ইরান সমর্থন করে জার্মানি, এটা বেশি একটা ইম্পর্টেন্ট না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাফার স্টেট ছিল বেলজিয়াম। আমরা জানি ইউরোপের ককপিট, ইউরোপের রণক্ষেত্র, ইউরোপের বাফার স্টেট বলা হয় এই বেলজিয়ামকে। আমরা জানি বেলজিয়ামটা বাফার স্টেটের জন্য খুবই বিখ্যাত একটি, অর্থাৎ দুইটা দেশে যুদ্ধ বাঁচে একটা স্টেটকে কি করা হয়েছে, যুদ্ধের জন্য মনোনয়ন করা হয়েছে, ওইটাকে বলা হচ্ছে বাফার স্টেট। বুঝতে পারছি কিনা? আচ্ছা, বেলজিয়াম ছিল বাফার স্টেট, বা পরীক্ষায় প্রায় সময় চলে আসে যে বাফার স্টেট বলা হয় কোনটিকে, বেলজিয়ামকে বাফার স্টেট বলা হয়ে থাকে। তারপর দেখি আমরা যে হিটলার রাশিয়া আক্রমণ করে 1941 সালে 22 জুন। ইতালির অক্ষশক্তিতে যোগদান করে, মার্কিন নৌঘাটিতে পার্ল হারবার আক্রমণ করে। এই যে পার্ল হারবার, জাপান কি করে, মার্কিন একটা নৌঘাটি ছিল এবং বিমান ঘাটিয়ে পার্ল হারবারে হামলা করে, সেটার নাম হচ্ছে 1941 সালে 7 ডিসেম্বর। 7 ডিসেম্বর পার্ল হারবারে আক্রমণ করে। পরীক্ষা প্রায় সময় চলে আসে জাপান কত তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রে পার্ল হারবারে আক্রমণ করে, এটা 7 ডিসেম্বর। কত তারিখ হবে? 7 ডিসেম্বর। কত তারিখ? 7 ডিসেম্বর। এটা কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ। 7 ডিসেম্বর কিন্তু পার্ল হারবারে আক্রমণ করে। ওকে, এরপর আমরা দেখি আরো গুরুত্বপূর্ণ তথ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে, যে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে যোগদান করে 1941 সালের 8 ডিসেম্বর। মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে করে, এবং তারা কি করে 1941 সালের পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারদর্শী সমন্বয়ক হিসেবে ডেজার্ট ফোর্স উপাধি লাভ করেন জার্মান ফিল্ড মার্শাল রুমেল। তাকে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু এই জার্মানের একজন মানে অক্ষশক্তির একজন ছিলেন, সমন্বয়ক ছিলেন মার্শাল রুমেল। তাকে ডেজার্ট ফক্স মানে হচ্ছে মরুভূমির খ্যাক শিয়াল হিসেবে তাকে উপাধি দেওয়া হয় জার্মানে। তার নামটা কি? ফিল্ড মার্শাল রুমেল। এই নামটা কিন্তু মনে রাখতে হবে। এরপর দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মরুভূমিতে যুদ্ধ করে ডেজার্ট ব্যাট উপাধি লাভ করেছিলেন ব্রিটেনের তৎকালীন তিনি হচ্ছে মন্টোগুমারি। তাহলে মন্টোগুমারি কি পায়? মানে ডেজার্ট ব্যাট। আর মার্শাল রুমেল হচ্ছে ডেজার্ট ফক্স উপাধি, দুটো উপাধি লাভ করেন। ওকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির সমন্বয়ক ফিল্ড মার্শাল রুমেল, আর মানে রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্ট্যালিন। আচ্ছা, আমি আরেকটা বিষয় বলে রাখি, বেশ কয়েকজন ব্যক্তিত্ব ছিলেন যারা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমরা আলোচনা করেছি। প্রথম বিশ্বযুদ্ধে যে মিত্রপক্ষের কারা কারা প্রধান ছিলেন। দ্বিতীয় যুদ্ধে দেখি যে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মার্কিন প্রেসিডেন্ট। আবার বলতেছি, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, অর্থাৎ রুজভেল্ট ছিল, কে ছিল? রুজভেল্ট। তাহলে রুজভেল্ট ছিল ইউএস এর, কোন দেশের? ইউএস এর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রেসিডেন্ট ছিলেন। আর উইনস্টন চার্চিল, আমরা যদি বলি চার্চিল কে ছিল? চার্চিল ছিল হচ্ছে ইউকের ছিল কি? ইউকের ছিল হচ্ছে কি? চার্চিল ছিল ইউকের তৎকালীন প্রধানমন্ত্রী। এবং জোসেফ স্ট্যালিন ছিলেন কি? জোসেফ স্ট্যালিন। তাহলে স্ট্যালিন, স্ট্যালিন, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি যে স্ট্যালিন ছিল মূলত হচ্ছে সোভিয়েত ইউনিয়নের তৎকালীন সময় দীর্ঘ সময় যিনি শাসক ছিলেন। এই স্ট্যালিন ছিলেন মানে তৎকালীন সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। আর বাকি প্রেসিডেন্ট বা শাসকগুলো বিশেষ করে তিনটা প্রধান যে মিত্রপক্ষের যে যারা ছিল তাদের কথা তো বললাম, যে রুজভেল্ট ছিলেন আমেরিকার, উইনস্টন চার্চিল ছিলেন হচ্ছে ইউকের তৎকালীন প্রধানমন্ত্রী, এবং স্ট্যালিন ছিলেন, তাই না? আচ্ছা, এই যে লেখাগুলো, এটা হয়তো দেখা যাচ্ছে না, আমি একটু মুখে বলে ফেলতেছি, এখানে লিখছি বাট লেখাগুলো দেখা যাচ্ছে না। যে আমি যদি দেখি যে রুজভেল্ট ছিল, ঠিক আছে, রুজভেল্ট ছিল। রুজভেল্ট ছিল ইউএস এর। তারপর হচ্ছে চার্চিল ছিল হচ্ছে উইনস্টন চার্চিল ছিল ইউকে। ওকে, এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তারপর আমরা যদি দেখি যে প্রথম বিশ্বযুদ্ধে প্রেসিডেন্ট ছিলেন জোসেফ জেনারেল স্ট্যালিন, এটা হচ্ছে রাশিয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন সমন্বয়ক ছিলেন জেনারেল ইহসেন হাওয়ার্না।
এটা হচ্ছে মানে এই নামটা হবে জেনারেল আইসেনহাওয়ার। আইসেনহাওয়ার হবে। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যিনি সমন্বয়ক ছিলেন তিনি ছিলেন আইসেনহাওয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্র বাহিনীর সর্বাধিক যিনি ছিলেন এই আইজেনহাওয়ার বা আইজেনহাওয়ার ছিলেন, তিনি মূল নেতৃত্বে ছিলেন। ওকে, সমন্বয়ক ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আরো অনেক ঘটনা প্রবাহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের যিনি সমন্বয়ক ছিলেন ফিল্ড মার্শাল মন্টগোমারি, এটা তো প্রথমেই বলছি, প্রথমে আলোচনা করছি ফিল্ড মার্শাল মন্টগোমারির কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও হ্যারি এস ট্রুম্যান, এগুলো তো মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। তারপর হচ্ছে দ্বিতীয় রাশিয়ার প্রেসিডেন্ট জোসেফ স্ট্যালিন, একই কথা আবার লেখা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন অক্ষশক্তির রাষ্ট্রপ্রধান যিনি ছিলেন তিনি ছিলেন ভ্যানিটো মুসোলিনি। তিনি এই ভ্যানিটো মুসোলিনি, এই যে আমরা বারবার ফ্যাসিস্ট বা ফ্যাসিজম শব্দটা বলি, এই মুসোলিনি হচ্ছে যে ফ্যাসিজমের প্রবক্তা। তাহলে ফ্যাসিস্ট, ফ্যাসিজম, ফ্যাসিজম, তাহলে ফ্যাসিজমের যিনি প্রবক্তা তিনি হচ্ছেন কে? এই ভ্যানিতো মুসোলিনি, ইতালি। তাহলে ফ্যাসিস্ট শব্দটি ইতালীয় শব্দ। ওকে, এটা আমরা ক্লিয়ার না? তারপর দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় রাশিয়াকে। কাকে বলা হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের যদি পরীক্ষা আসে যে পিতৃভূমি বলা হয় রাশিয়াকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্থাবর মানে 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 দ্বিতীয় বিশ্বযুদ্ধের মানে রিলেটেড স্থাবর হবে না, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে স্থান রিলেটেড যে জাদুঘরটা রয়েছে স্থাবর হবে। মানে একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে জাদুঘরটা ছিল এটা মূলত হচ্ছে রিলেটেড, এটা হচ্ছে ওয়াশিংটন অবস্থিত। হ্যাঁ, ওয়াশিংটনের সিয়াটলে অবস্থিত হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাদুঘরটা, মানে রিলেটেড আর কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া ও তাইওয়ান ছিল জাপানের, অর্থাৎ এই যে জাপানও কিন্তু সাম্রাজ্যবাদী নীতিতে তারাও বিশ্বাস ছিল এবং তারা জাপান এবং কোরিয়া দখল করে নিয়েছিল কিন্তু দ্বিতীয় বিশ্ব। পরবর্তীতে আমরা জানি কোরিয়া যুদ্ধ 1950 সালের দিকে, তখন কিন্তু উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া কোরিয়া যুদ্ধের প্রেক্ষিতে 1953 সালে কিন্তু আলাদা হয়ে যায়, তাই না? আচ্ছা, আমি জাস্ট মানে মানে উপরের আলোচনা ঐতিহ্য ইতিহাসগুলো আলোচনা করতেছি, আলোচনাগুলো একটু যদি তোমরা একটু জানো তাহলে কিন্তু অনেক তথ্য কিন্তু এটার সাথে কিন্তু আছে, এগুলো কিন্তু তুমি শিখে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমাদের মোটামুটি তাহলে আলোচনা শেষ আজকের দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। এরপর কিছু তথ্য কিন্তু আমাদের রয়ে গেছে, ভিডিওটা অনেক বড় হবে বিধায় আর আগাইলাম না। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা জানি 6 আগস্ট এবং 9 আগস্টে কি করে লিটল এবং ফ্যাটম্যান নামে দুইটা বোমা ফেলানো হয় জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে, তাই না? এটা মনে রাখবে, এটা হ্যারি এস ট্রুম্যান, মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যানের নির্দেশে মূলত এই বোমাগুলো ফালানো হয়। এবং এর পরবর্তীতে 1945 সালে জাপান কি করে আত্মসমর্পণ করে এবং তারা তাদের সাংবিধানিকভাবে লিখে দেয় তারা ভবিষ্যতে আর কোনো যুদ্ধে লিপ্ত হবে না, অন্য কোনো দেশের বিরুদ্ধে তারা কখনো নাক গলাবে না। এই জন্য জাপানের যে সংবিধানটাকে শান্তির সংবিধান বলা হয়। তাহলে পৃথিবীর শান্তির সংবিধান বলা হয় জাপানের সংবিধানকে। তৎকালীন জাপানের যিনি মানে সম্রাট ছিলেন তিনি ছিলেন হিরোহিতো সম্রাট ছিলেন। বর্তমান জাপানের সম্রাট তিনি হচ্ছেন নারুতো। জাপানের সম্রাটকে বলা হয় রিকার্ডো। এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিলাম এবং জানলাম, আরো অনেক সাধারণ জ্ঞানের প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে তথ্য রয়েছে, কিন্তু আজকে যে আলোচনাগুলো করলাম এগুলো ইম্পর্টেন্ট বিষয়গুলো। অবশ্যই যদি রাহাত একাডেমির এই যে সাধারণ জ্ঞানের ক্লাসগুলো যদি ভালো লাগে তোমাদের, তোমরা যদি মনে করো প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এটা খুবই কার্যকরী একটা পেজ বা হচ্ছে ইউটিউব চ্যানেল, তাহলে অবশ্যই এখানে ফলো লাইক দিয়ে তোমরা রাহাত একাডেমির সাথে থাকবে এবং এইটা প্রতিনিয়ত এই ক্লাসগুলো করলে তুমি কিন্তু নিজেকে অনেক ডেভেলপ করতে পারবে। দেখো, পড়াশোনাটা হতে হবে আমাদের সহজলভ্য, যাতে সহজে আনন্দের সাথে গুছিয়ে যেন একটা জিনিস তথ্য উপস্থাপনার মধ্য দিয়ে যেন শিখতে পারি, সেই জন্যই তো আমরা এখানে আসা, তাই না? তো এইভাবে তোমরা যদি পড়ো তোমরা কিন্তু পিছিয়ে থাকবে না, তোমরা অনেক দূর এগিয়ে যাবা। সো আশা করি আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে তোমরা রেখে দিবা তোমাদের সাথে, এবং তোমরা তোমাদের যারা বন্ধুরা রয়েছে, ছোট ভাই ব্রাদার্স রয়েছে, তাদেরকে শেয়ার করে জানাও যে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যে রাহাত ভাই আলোচনা করছে একটু তোমরা দেখে নাও, ঠিক আছে? দেখতে পারো। সো এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে কোনো আরেক সাধারণ জ্ঞানের ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, আবারও ধন্যবাদ সবাইকে।